বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় চান আইনজীবীরা। তাদের দাবি, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন এবং বিচারক নিয়োগ ও বদলি হতে হবে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত। বিচার বিভাগ সংস্কার কমিশনকে এই তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের। কমিশনের প্রথম বৈঠকেও এসব নিয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ কি হবে, কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে, এসব নিয়ে প্রথম বৈঠকেই আলোচনা করেছে কমিশন। কমিশনের চেয়ারম্যান বললেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারিক আদালতে আগে সংস্কার প্রয়োজন। একই সাথে মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ও গুরুত্ব তার। সচিবালয় তো এটা তো লাগবে, তবে কথা হলো এই একটা ছাড়া আর কি চলবে না। অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া জুডিশিয়ারি চলবে না, পার্লামেন্ট ছাড়া জুডিশিয়ারি চলবে না। উচ্চ আদালতেও বড় ধরনের সংস্কার চান আইনজীবীরা। তাদের মতে বিচারক নিয়োগে আইন করার বিকল্প নেই। লোয়ার জুডিশিয়ারির চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের উচ্চ আদালতের বিচার অঙ্গন নিয়ে। এর মধ্যে অনেক মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, যারা প্রকৃতপক্ষে এই কাজটি করার জন্য যোগ্যতার মাপকাঠিতে হয়তো উত্তীর্ণ হতেন না। আপনি নিম্ন আদালতের একজন বিচারক নেওয়ার জন্য তার জন্য মৌখিক পরীক্ষা নিচ্ছেন, এমসিকিউ নিচ্ছেন, লিখিত নিচ্ছেন, ভাইভা নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম নিচ্ছেন, তারপরে তাকে নিয়োগ দিচ্ছেন, অথচ সর্বোচ্চ আদালতের একজন বিচারক নিয়োগ হবে না আপনার খেয়াল খুশি মতো। এটা তো হতে পারে না। বিচারকদের দলীয় আনুগত্য ও দুর্নীতিরোধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সক্রিয় করার পরামর্শ অনেক আইনজীবীর। বিচারকদের দুর্নীতির বিষয় তথ্য দেওয়া এবং ইনকোয়ারিটা সহজলভ্য করতে হবে। এইটা কার্পেটের নিচে ফেলে দিলে হবে না। দ্বৈত শাসন চলবে না, ডোয়ের কি চলবে না। অর্থাৎ বিচার প্রশাসন চলবে মাজদার হোসেনের মামলা রায়ের মধ্য দিয়ে আপনার বাংলাদেশের প্রধান বিচারপতি নেতৃত্বে। শিগগিরই বার কাউন্সিল, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবে বলে জানা গেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ মাসের মধ্যে পুলিশ সংস্কার কাজের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফররাজ হোসেন। রোববার সচিবালয়ে তিনি বলেন, সংস্কারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশনকে সব ধরনের সহায়তা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সভা হয়েছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। জনতার অভ্যুত্থানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৬ সংস্কার কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা। ৩ অক্টোবর সংবিধান সংস্কার বাদে বাকি ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের প্রতিটি কান্তি লগ্নে আপনারা রোববার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারের রূপরেখা দেওয়া হবে। প্রিপারেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা করবো, আমরা বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, তারপরে আমরা কাজ শুরু করব। সময় আমাদের যেহেতু লিমিটেড 3 মাস, খুব বেশি বাড়াতে পারবো না, খুব বেশি সম্ভব হবে না। আর সুপারিশ হবে 3 ধরনের। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করা হবে। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টদের পাশাপাশি জনসাধারণের মতামত নেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। রোববার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব সেনা কর্মকর্তা সামরিক কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও পরামর্শ দেন। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী আবারও জনগণের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সময় ডক্টর ইউনূস জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে নিহত সকলের ত্যাগের কথা স্মরণ করেন। আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে স্থানীয় সরকার উপমন্ত্রী ছিলেন সাবের। 1996 সালের 4 জুলাই থেকে 2001 সালের 19 আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। নারায়ণ চন্দ্র চন্দ 2014 থেকে 2018 সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং 2018 থেকে 2019 পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণ চন্দ্র চন্দ 1967 সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2008, 14, 18 ও 2024 সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি বললাম শিক্ষকতা করতাম। তারপরে আমি বলছি, আমি নিজেই বলছি যে আমি না, আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি সংসদ সদস্য। না, ওখানে আমি তো অত কথা বলার সুযোগ পাইনি। এখানে এসে তো সব বলছি। আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। জুলাই অভ্যুত্থানের বীরদের তালিকা নির্ভুল করতে যাচাই বাছাইয়ে দেরি হচ্ছে, বলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সুবিধাভোগী কারো নাম যেন অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রোববার বিকেলে রাজধানী যাত্রাবাড়িতে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময়ে একথা জানানো হয়। এ সময় তালিকা তৈরিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার অসহযোগিতার অভিযোগ তোলা হয়। সামনে গুলি লেগে আমার কলিজা এবং প্লিহা বুকে ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। আমার শেষ পর্যন্ত এটা কেটে ফেলে দিয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। অনেকে হয়েছেন শহীদ, আর অনেকেই আহত। হতাহতদের পরিবার স্বজন নিয়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়ে উঠে আসে নানা অভিজ্ঞতার বর্ণনা। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে দেরির অভিযোগও করেন কেউ কেউ। তারা চায় আগামীদের বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ দেখতে এবং তারা চায় তাদের ভবিষ্যৎ দেখতে। আমার এই ছেলে চাকরি বাকরি এখন না করে দিছে, সবাই না করে দিছে। দেখেন আমার ছেলেকে না করে দিছে, আমরা কোন রকম ভাত না খাইতে পারি না। ছেলেকে ৭১ মুক্তিযোদ্ধাদের তালিকার মতো গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে সতর্কতার বিষয়টি তুলে ধরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এমনও মুক্তিযোদ্ধা আমরা পাই যার মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 5 বছর অথবা যার জন্ম হয় নাই। সেরকম দিকে আমরা এবার চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে খুব ভেবে চিন্তে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে, যাতে যাত্রাবাড়িকে জুলাই আন্দোলনের লাইট হাউস আখ্যা দেন বক্তারা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানান তারা। এবং অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে সবথেকে বড় যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আমরা আগের যে সিস্টেম দেখেছি বাংলাদেশে, এই সিস্টেম আমাদের চলবে না, নতুন সিস্টেম লাগবে। নতুন সিস্টেমের জন্য যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কাজটা করে যেতে হবে। যারা খুনি রয়েছে, খুনিদের বিচার, এই বিচারের জন্য অলরেডি আমরা ট্রাইব্যুনালে মামলার প্রসেস শুরু করেছি। আমাদের একটা লিগ্যাল টিম গঠন করেছি। যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমরা আমাদের একটা ডক্টরস কমিউনিটি উদ্বোধন করেছি। জাতীয় নাগরিক কমিটি বলছে, ছাত্র জনতার আন্দোলনে অন্তত ১৫০০ নিহত হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়িতে এ পর্যন্ত তালিকাভুক্ত ৪৭ জন। নাগরিক অধিকার ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর ও ময়মনসিংহের কয়েক লাখ মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। দুর্গত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে ৫ উপজেলার ২ লাখ বাসিন্দা।
বাড়িঘরে পানি ওঠায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার 4 দিন পার হলেও এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। পানি বিতরণ কম, মানে পানির মধ্যে মানুষ হাহাকার করতেছে, বাড়ি ঘরে কোনো কেউ যাইতে পারতেছে না। বন্যায় চারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। রাস্তাঘাট শুয়ে থাকতেছি, সারা বয়ে থাকি, দিন রাতে ঘুম যাই লাগে, গরুর খাওয়ানো লাগে, খাওয়া দাওয়া আমরা কিছু পাই না। আমন ধান সব পানি নিচে, এখন আমরা নিজেরাই খাবো কি গরুর কি খাওয়াবো এই চিন্তিত পারছি না। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় 43,000 হেক্টর জমির ধান এখন পানির নিচে। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। ভেসে গেছে 10,751টি মাছের ঘের। 40 একরের একটা প্রজেক্ট আছে মাছের, এটা পুরাটাই তলে গেছে। এত পরিমাণ ক্ষতি হয়েছে, বন্ধের ধান নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেগুলো আংশিক নিমজ্জিত, এগুলো তো পানি নেমে গেলে আর সমস্যা নাই। যেগুলো একবারে ক্ষতিগ্রস্ত হবে তখন হয়তো আমরা উপরে লিখবো যদি সহযোগিতা পাওয়া যায় উপর থেকে। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে শেরপুর ও কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই শেরপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, বন্যা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে? পানি কি বাড়তির দিকে নাকি কমের দিকে যাচ্ছে? আর একটা বিশাল পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের সাহায্যার্থে প্রশাসনের কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? জি দেখুন, আসলে বন্যার পরিস্থিতি আমি যদি আপনাকে একটু বলি যে কালকে সকাল থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করলো। আজ একদম সকাল দিকে আমি দেখতে পাচ্ছি যে উজান থেকে পানি নেমে ভাটি দিয়ে একদম কমছে। তো শেরপুরে মোট 5টি নদী, 5টি নদীর মধ্যে 3টি নদীর পানি নিয়মিত পরিমাপ করা হয়। তো এই 3টি নদীর পানি বিপদসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে। তো এখন বলা যায় যে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আর ত্রাণের বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমার কথা হচ্ছে, তারা ইতিমধ্যে গতকাল 10,000 প্যাকেট শুকনো খাবার বানভাসীদের মাঝে দিয়েছেন। তো 25,000 প্যাকেট খাবারের চাহিদা পাঠিয়েছেন মন্ত্রণালয়ে, সেটি থেকে 5,000 প্যাকেটের বরাদ্দ এসেছে। এটি 2-1 দিনের মধ্যেই আসবে। আর ত্রাণের বিষয় হচ্ছে যে শুধু সরকারি সহায়তা নয়, বিভিন্ন সামাজিক সংগঠন, বিএনপি সহ আশেপাশে জামালপুর, ঢাকা থেকে অনেক ত্রাণ আসছে। তো ত্রাণ বিতরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এটি হচ্ছে নৌযান। নৌযান না থাকায় আসলে সড়কের পাশে বা যেসব জায়গায় সহজে যাওয়া যায় সেখানে ত্রাণ বেশি পৌঁছাচ্ছে, বা যে জায়গায় ত্রাণ বেশি প্রয়োজন দুর্গম অঞ্চল সেখানে ত্রাণ যাচ্ছে না। সেক্ষেত্রে জেলা প্রশাসক আমাকে যেটি জানিয়েছে যে তারা বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ স্থানীয় বাহিনীকে অনুরোধ করেছেন যাতে তারা আসলে একটু দুর্গম অঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ করে। তো সব মিলিয়ে দেখা যায় যে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। আর এ পর্যন্ত শেরপুরে বন্যার পানির জন্য মৃত্যু হয়েছে 8 জনের, যেটি গতকাল পর্যন্ত ছিল 4 জনের। তো ধীরে ধীরে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। আর কৃষি ক্ষতির কথা আপনাকে একটু জানিয়ে রাখি, এ পর্যন্ত প্রায় 35,000 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিবঞ্জিত। আর শেরপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষিরা, প্রায় 3,000 মাছ চাষি একদম ক্ষতিগ্রস্ত। তাদের ক্ষতির পরিমাণ 11 কোটি টাকা। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা। এই 2 উপজেলার সড়ক যোগাযোগ একদম বিচ্ছিন্ন বলা চলে। তো আর তাদের মোবাইল নেটওয়ার্ক সেবা, বিদ্যুৎ সেবা একদম বিঘ্নিত হচ্ছে। আর সবশেষে বানভাসীরা যেটি বলছেন, তারা এখনো সুপ্রিয় পানির সংকট, শৌচাগার সংকট আছে। তো সব মিলিয়ে দেখা যায় যে মৎস্য ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আসলে আরো ত্রাণ দরকার, যেটি আমরা বুঝতে পারছি। আপনি সাথেই থাকবেন। এবার কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে কি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে যাচ্ছে কিনা, আর দুর্ভোগের চিত্রটি জানতে চাই, কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে? আপনি ঠিকই বলেছেন যে গত সপ্তাহে যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এখন কিন্তু নদ নদী পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। তবে গত কয়েকদিনে গত 2 দিন ধরে যে 321 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সে কারণে কিন্তু নদ নদীর পানি কিছুটা বেড়েছিল।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি খুব বেশি বাড়বে না বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো কোনো অবস্থা নেই। তবে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেই জলাবদ্ধতার কারণে বেশ কিছু আমন ক্ষেত এবং সবজি ক্ষেত কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে এবং বেশ কিছু ঘরবাড়িও আমরা দেখছি যে পানিতে নিমজ্জিত। পাশাপাশি আপনি জানেন যে শেরপুর এবং জামালপুর যে বন্যা সৃষ্টি হয়েছে, সেখানে যে মেঘালয় সীমান্তে ঝিঞ্জিরাম নদী আছে, ঝিঞ্জিরাম নদী দিয়ে পানি প্রবাহিত হয়েছে। পাহাড়ি ঢল এসে দুকুল, উপসি, রৌমারী এবং রাজীবপুর উপজেলার প্রায় 25টি গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং এই এলাকার বেশিরভাগই আবাদি জমি রয়েছে, আমন ক্ষেত রয়েছে, সেগুলি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। তবে প্রশাসন বলছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সরকারিভাবে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি যে 1000 শুকনো খাবার বিভিন্ন এলাকায় বিতরণ হয়েছে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা থেকে টিম এসে 54 লক্ষ টাকার ত্রাণ বিভিন্ন 9টি উপজেলায় পর্যায়ক্রমে তারা কিন্তু বিতরণ করছে এবং তারা নিজেরাই কিন্তু এই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। তো সব মিলে এখন যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো পরিস্থিতির উন্নতি হবে। তবে অনেকদিন ধরে এই আমন ক্ষেত এবং বেশ কিছু ফসল জলামগ্ন থাকার কারণে কৃষকরা আশঙ্কা করছেন যে এইসব ফসল নষ্ট হওয়ার একটি আশঙ্কা তারা করছে। শেরপুর ও কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 105 জন শিশু নিহত হয়েছে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, প্রত্যেক পরিবারকে 50,000 টাকা অনুদান দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এ সময় উপদেষ্টা আরও জানান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতাযোগ্য ব্যক্তিরা পাচ্ছেন কিনা যাচাই করা হবে। জাতিসংঘের তথ্য মতে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই বয়সের অনেকেই অংশ নিয়েছে। গুলিতে নিহত হয়েছে 105 জন, আহত হয়েছে অনেকে। 7 অক্টোবর বিশ্ব শিশু দিবসে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরনের ভাতার 41% যোগ্য ব্যক্তি পাচ্ছেন না। উপদেষ্টা জানান, ভাতা পাওয়াদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এমন ব্যবস্থা করা হবে যাতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না। এর মানেই হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ হচ্ছে, পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে এবং এই দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এখন আমাদেরকে আমরা মনে করছি যে আমাদের MIS অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, যেটা ইজ নাও আন্ডার রিভিউ, এই জায়গাটা থেকে আমরা অনেক ইমপ্রুভড জায়গায় আসতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের 82,70,898 টাকার সেবা দেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে $5 মিলিয়ন সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শনিবার ফেসবুকে তিনি লেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে উর্মিকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এই প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি করেছি বিভিন্ন কারণে হইতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য।
রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই, যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি। তো রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধস্তনদের এমন বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিজীবীদেরকে 79-এর কন্ট্রাক্ট রুলস অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেটা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে এফেক্ট করতে পারে। এটা 23-এর এতে আছে। তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে বাসার সামনে মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ি থানার মীর হাজারীবাগ এলাকার আবু হাজি গলিতে এ ঘটনা ঘটে। হামলার পর আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত 11:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা রুবেল জানান, বাড়ির সামনে মুখোশ পরা 3 থেকে 4 জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে নির্দিষ্ট করে কারো বিরুদ্ধে এখনো অভিযোগ করা হয়নি। হত্যার ঘটনার মামলার প্রস্তুতি চলছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় সায়েম সোবহান আনভির ছাড়াও আছেন আহমেদ আকবর সোবহানের আরও 3 ছেলে, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। এছাড়া আছেন 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। বিএফআইইউর চিঠিতে উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দামে এলপিজি কিনতে হয় বাংলাদেশের ক্রেতাদের। দেশের বাজারে জ্বালানিটির দাম 30% পর্যন্ত বেশি। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কাঁচামাল আমদানিতে বাড়তি জাহাজ ভাড়া ও শুল্কই মূল কারণ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ ব্যবসায়ীরা। অক্টোবরের জন্য দেশের বাজারে প্রতি লিটার এলপি গ্যাসের দাম 121 টাকা 32 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর মধ্যে কাঁচামাল, বিউটেন ও প্রোপেন আমদানিতে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ 14.5 টাকার বেশি। মজুদ ও বোতলজাতে প্রতি কেজিতে খরচ 16 টাকার বেশি। বাকিটা মূল্য সংযোজন কর, রিটেইলার ও ডিস্ট্রিবিউটরের কমিশন। বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে কম দামে এলপিজি বিক্রি হয়। সেসব বাজারে দামের ওঠানামাও কম দেখা যায়। তো ইন্ডিয়াতে একটা 40,000 টনের সেল করে ওই 40,000 টনের জাহাজ ডেপ্লয় করে ওইখানে হয়তো 30,000 টন বিক্রি করলো, আমাদেরকে 9,000 10,000 দিয়ে তারা মাদার ভেসেলটাকে ডেপ্লয় করে। দ্যাট ইজ ওয়াই মানে ফ্রেট প্রাইসটা এখানে আসলে ভ্যারি করে, এবং এটাই মূল কারণ। ফ্রেটটার উপরে এবং ডিউটিটা, এই দুইটার উপরে বেস করে আসলে প্রাইসটা চেঞ্জেস আসে। দেশে এলপিজি খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় 30,000 কোটি টাকা। বাজারে বিপণন হচ্ছে 20 কোম্পানির সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য দামে রান্নার এলপি গ্যাস মিললে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসে। হোম ইউজে খুব অ্যাবিউজ হয়, তো যদি এটাকে পাল্টাতে হয় তাহলে আপনার অল্টারনেটিভ এলপিজির অ্যাবান্ডেন্সটা এবং অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে। বেসরকারি খাত নিজের খেয়াল খুশি মতো তারা এই মার্কেটে অলিগোপলি প্রতিষ্ঠিত করেছিল। 27-28টা কোম্পানি মিলিয়ে তারা নিজেদের মতো দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করত। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলার দরের ভিত্তিতে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় হয়। ভারতে এলপি মার্কেট অনেক আগে থেকে বিকশিত, এটা ম্যাচুর মার্কেট। বাংলাদেশের মার্কেট অত ম্যাচুর নাই, আমাদের পুরাটাই আমদানি নির্ভর। সো আমরা ওই যে সৌদি সিপি যেটা বলতেছি, কন্ট্রাক্ট প্রাইস যেটা, তার উপর নির্ভর করে এখানে ওঠানামা। দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা 16 লাখ টন। 2030 সাল নাগাদ যা প্রায় দ্বিগুণ হতে পারে।
হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পূজা মণ্ডপগুলো 4 ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি। 250টির বেশি মণ্ডপে 5 দিন টানা পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। পুলিশ সদর বলছে, সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি গুজব ঠেকাতে কাজ করছে তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এই সময় 210টি বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়। শরীয়তপুর, দিনাজপুর, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ, বরিশালে মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তবে এবারের পুজোয় যে কোনো ধরনের হামলার কথা উড়িয়ে দিয়েছে ডিএমপি। তারা বলছে, লোক সমাগম ও স্পর্শকাতর এলাকা বিবেচনায় পূজা মণ্ডপগুলোকে 4 ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সবকিছু বিবেচনা করে আমাদের পূজা মণ্ডপগুলোকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে ক শ্রেণীর, একটা খ শ্রেণীর, তারপর আর একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে আপনার সাধারণ শ্রেণীর। আকৃতি এবং পূজা মণ্ডপগুলোতে যে আগত দর্শনার্থীর সংখ্যা এবং তাদের যে মণ্ডপগুলোর গুরুত্ব অনুযায়ী। পুলিশ সদর দপ্তর বলছে, পুজো উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি সহ থাকছে সাইবার নিরাপত্তায় বিশেষ টিম। শারদীয় দুর্গাপূজা আসন্ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে আহ্বান জানাতে চাই যে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সাথে সাথেই আপনারা আমাদেরকে জানান। পুজোকে কেন্দ্র করে কোনো গুজব ছড়ালে থানায় ও জরুরি সেবা নম্বর 999-এ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গোৎসবের দিনক্ষণ এগিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে মণ্ডপগুলোতে। প্রতিমা সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজও। উৎসব নির্বিঘ্নে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে প্রশাসন। বরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষের পর্যায়ে। এখন রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা, পাশাপাশি চলছে মণ্ডপ প্রস্তুতির কাজও। আমাদের কাজ দ্রুত চলতেছে, যেহেতু পূজা সামনে ঘনায় আইছে, তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিমার কাজ চলছে শেষ পর্যায়ে, এখন তরুণের কাজও হচ্ছে, বৃষ্টিতে একটু বিঘ্ন ঘটছে। বরগুনায় এবার দুর্গাপূজা হচ্ছে 122টি মণ্ডপে। মণ্ডপ প্রস্তুতির পাশাপাশি উৎসবের অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে, আর নিরাপত্তার বিষয়টি পুলিশ এবং আনসার তারা আমাদের নিরাপত্তা দেবে। কুড়িগ্রামের প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কমেনি, এখনো বিভিন্ন জেলার মানুষ আসছে প্রতিমা কিনতে। মৌলভীবাজারে দুর্গোৎসবের প্রস্তুতি শেষের দিকে। নির্বিঘ্নে পূজা উদযাপনের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, এবং যেগুলো আমাদের দৃষ্টিতে নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই নিরাপত্তার প্রশ্নে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু সবসময়ের জন্য একদম শূন্য সহনশীলতায় আছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের কতগুলো মণ্ডপে এবার পূজা হচ্ছে এবং শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন, উৎসবের আমেজ কেমন দেখছেন? আমি প্রথমেই বলি যে গোপালগঞ্জে 1294টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এই তথ্যটি আমাকে নিশ্চিত করেছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আমাকে জানিয়েছেন গোপালগঞ্জের 5টি উপজেলা, এই 5টি উপজেলায় 1294টি মণ্ডপে পূজার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তারা সভা করে এই মণ্ডপগুলির নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই প্রস্তুতির মধ্যে রয়েছে পুলিশ, আনসার, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিবেন এবং আনসাররা সার্বক্ষণিক মন্দিরে থাকবেন। পাশাপাশি যে মন্দিরগুলি ফাঁকা স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে সার্বক্ষণিক পুলিশের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে নামাজের টাইম টেবিল
তাদেরকে জানানো হবে এবং সেই অনুযায়ী অনুষ্ঠান ছোট বড় করার জন্য পরামর্শ, এই জন্য একটি টিম রয়েছে। হিন্দু সম্প্রদায়ের যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে সে ব্যবস্থা জন্য প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন মোড়ে মোড়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যাচ্ছে এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে স্বেচ্ছাসেবক গঠনের মাধ্যমে মন্দির পাহারার কাজ চলছে। এছাড়া গোপালগঞ্জে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজার আয়োজন করেছিল, কিন্তু দেশের এই পরিস্থিতিতে তারা একটু শঙ্কিত রয়েছে যে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে, গোপালগঞ্জেও কি হবে কিনা এই আশঙ্কা তাদের ভিতর কিন্তু একটা কাজ করছে। তবে প্রশাসন বলছে গোপালগঞ্জে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তাতে শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার রাতে নাটোরের লালবাজারে জয়কালী বাড়ি মন্দিরে সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা জানান। বলেন, নাটোরে হিন্দু ব্যবসায়ীরা মাথা উঁচু করে চলবেন, সব সময় পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সোনার দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, আমি আপনাদের অনুরোধ করে গেলাম, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতীতে যেভাবে বুক উঁচু করে নাটোরে ব্যবসা করেছেন, বুক উঁচু করে নাটোরে চলাফেরা করেছেন, এই মুহূর্তে থেকে আমি আপনাদের বলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি সহ বিএনপির নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদের পাশে। নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার মশলাপট্টিতে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। গত রাত 11:30টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে কলিবাজারের মশলার দোকানে আগুনে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের 3টি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকানের কেউ হতাহত হয়নি, তবে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সুন্দরবনে 3য় দফায় বাঘ গণনা শেষ। জরিপের ফল আগামীকাল প্রকাশ করছে বন মন্ত্রণালয়। এ দফায় বাদাবন জুড়ে প্রায় 2 বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে গোনা হয়েছে বাঘ। ব্যবহার হয়েছে 1200-র বেশি ক্যামেরা। এতে সুন্দরবনের পূর্বাংশে বাঘ বাড়ার তথ্য মিলেছে। জোয়ারভাটার এই বনে রাজত্ব বেঙ্গল টাইগারের। এক সময় দেশের অন্যান্য বনে দেখা গেলেও শেষ আশ্রয় 6017 বর্গ কিলোমিটারের এই বাদাবন। তবে এখানেও আছে চোরা শিকারি ও খাবার সংকট। 2015-য় 106, 18-র জরিপে এখানে বাঘ ছিল 114টি। তৃতীয় ধাপে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে 4 জোনে ভাগে হয়েছে জরিপ। তাতে বাঘ বাড়ার তথ্য মিলেছে। প্রতি 2 কিলোমিটারে পায়ের ছাপ দেখে হয়েছে গণনা। 1200-রও বেশি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে নিরূপণ হয়েছে সংখ্যা। বনদস্যু এবং জলদস্যু বিতরণ করার পরে প্রচুর বাচ্চার ছবি পেয়েছি। আমরা এবার চাঁদপাইতে, শরণখোলাতে এবং খুলনা, সাতক্ষীরাতে প্রচুর বাঘের বাচ্চার ছবি পেয়েছি। এদিকে জরিপ দলের প্রধান বলছেন, সুন্দরবনে জলদস্যু মুক্ত হওয়ায় বাঘ হত্যা কমেছে, এতে বেড়েছে প্রজনন। তবে এদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের পরামর্শ তার। ডাকাত বিলুপ্ত হওয়ার পরে যে অর্জন, সেই অর্জনটা কিন্তু আমরা আমাদের সর্বশেষ জরিপে তার কিন্তু একটা প্রতিফলন দেখতে পেয়েছি। এই নাজুক পরিস্থিতিতে যদি আবার সেই ডাকাতের আস্তানা যদি সুন্দরবনে গড়ে ওঠে, তাহলে যে আশাবাদ আমরা দেখছি এটি কিন্তু আবার হারিয়ে যাবে। আছেন সেখান থেকে বিভিন্ন বাহিনী থেকে ডেডিকেটেড কিছু সদস্যকে নিয়ে একটা বিশেষ ইউনিট করা যেতে পারে। গবেষকেরা বলছেন, সুন্দরবনে জলাধারে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা জরুরি। এতে বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণীর জীবন হুমকিতে পড়ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিবার্য কারণে 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। রোববার বিকেলে এক খুদে বার্তায় এ তথ্য জানান 3 জেলা প্রশাসক।
সেখানে উল্লেখ করা হয় আগামী 24 দিন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসকরা। তবে পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। এর আগে 2 থেকে 4 অক্টোবর খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। অনিবার্য কারণে 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেলে ভ্রমণ নিষেধাজ্ঞার নেপথ্যের কারণটি আসলে কি, মানে কোন আশঙ্কা থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে? আসলে এই বিষয়টা কিন্তু আমাদের জেলা প্রশাসন কিন্তু স্পেসিফিক কোনো তথ্য দেয়নি, শুধুমাত্র বলেছে যে আগামী 8 অক্টোবর থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে যেন পর্যটকরা ভ্রমণে বিরত থাকেন তার অনুরোধ করা হয়েছে। তো এটা যদি আমরা বলি, কারণটা যদি আমরা বলতে দেখি, কারণ রাঙামাটির পরিস্থিতি আমরা যদি বর্তমানে বলি, হয়তো গোলাগুলি নেই, মারামারি নেই, কিন্তু মানুষের মধ্যে যে অবিশ্বাস, যে সন্দেহ, একে অপরের কাছে না যাওয়ার, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ গত 20 সেপ্টেম্বর রাঙামাটিতে যে সাম্প্রদায়িক যে হামলার ঘটনা ঘটেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটির পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি বলা যায় স্বাভাবিক হয়নি। যানবাহন চলছে ঠিক আছে, বাট মানুষের মধ্যে যে ক্ষত, যে একে অপরের যে অবিশ্বাস, সেটা কিন্তু রয়ে গেছে। যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু বাজার বর্জন কর্মসূচি কিন্তু পালন করছে এখানকার পাহাড়িরা। আমরা তাদের যে বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের যে ধাক, যে অর্থাৎ যেখানে পুনর্বাসিত বাঙালিদের যেখানে বাজার আসে তারা সেখানে যাবেন না, এবং সেটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। সেক্ষেত্রে একে অপরের কাছে যাওয়া, কিন্তু পাহাড়ি একটি এলাকা হচ্ছে সম্প্রীতির শহর, আমরা বলি যে কোনো ভেদাভেদ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 20 তারিখের ঘটনার পরে এখানে কিন্তু একে অপরের কাছে যাওয়া, মেলামেশা, সেটা কিন্তু কমে গেছে, অর্থাৎ বাজারেও কিন্তু মানুষজন যাচ্ছে না। তো আমরা এরই মুহূর্তে আমরা গতকালকে দেখেছি যে যে আগামী মাসে যে পাহাড়ের যে বৌদ্ধদের সর্বোত্তম যেটা বলা হয় যে দানোত্তম কতিঞ্চি বরদান, সেটাও কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু সবাই একজোট হয়ে তারা সেটা বর্জনের ডাক দিয়েছেন, অর্থাৎ সেটিও হবে না। তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে শঙ্কার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু একেবারে জোরালো হয়ে বলা যায়। আমরা আবার গতকালকে বিকাল 4টা নাগাদ জেলা প্রশাসনের মেসেজটা পেলাম যে টুরিস্টদের যেন রাঙামাটি না আছে, সে তারা নিষেধাজ্ঞা এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়ার মতো। সবকিছু মিলে পরিস্থিতি যদি আমি বলি, প্রাকৃতিক পরিস্থিতি খুবই সুন্দর, কিন্তু এখানে কোনো গোলাগুলি নেই, বাট মানুষের মধ্যে যে সংকট, আস্থার সংকট, বিশ্বাস সংকট, সেটার কারণে আসলে এখানকার আস্থার সংকটের কারণেই এইরকম একটা অনুরোধ করা হয়েছে। রাঙামাটি থেকে পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। পলিথিন বাতিল হলেও ভিন্ন পলিমার যৌগ দিয়ে বাজারে ব্যাগ আনার চেষ্টা করছে রাজশাহীর একটি প্রতিষ্ঠান। পলিবিউটিলিন টেরেফ্যাথালেটের সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে তৈরি হয় এই ব্যাগ। এটি কম সময়ে মাটিতে মিশলেও মাটির জন্য এই পলিমার কতটা ক্ষতিকর তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। পলিমার যৌগ পলিবিউটিলিন টেরিফ্যাথালেট এর সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে রাজশাহীর গোদাগাড়িতে তৈরি হচ্ছে পলিথিন সদৃশ্য ব্যাগ। প্রতিষ্ঠানটির প্রধান ইফতেখায়ের হকের দাবি, এই ব্যাগ শতভাগ পচনশীল, তবে মাটিতে পলিবিউটিলিন টেরিফ্যাথালেট মেশার পর এর কি প্রভাব পড়বে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। পরিবেশের ছাড়পত্র ছাড়া তারা নিতে চাচ্ছে না, যদিও এইটাতে যেহেতু প্লাস্টিক নাই, সেইভাবে পরিবেশের কোনো নিষেধাজ্ঞা নাই যে প্লাস্টিক বর্জন করতে হচ্ছে। আমার ব্যাগে তো প্লাস্টিকই নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই পলিমার যৌগ দিয়ে তৈরি পণ্য নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন। বাণিজ্যিকভাবে উৎপাদন করা, সেইটার জন্য যে টেকনোলজি, যে গবেষণা, সেটা হয়তো একটু পিছিয়ে আছে। তো উন্নত বিশ্বের জন্য হয়তো এটা সহজেই করতে পারবে, আমাদের দেশের জন্য এটা হয়তো অতটা ইকোনমিক্যাল এই স্টেজে হবে না, মানে আজকে। তবে গবেষণা চালিয়ে গেলে আমরা মনে করি এটা খুবই সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে
অনুসন্ধানের জবাব না দেওয়ায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। আর জেলা প্রশাসন জোর দিচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগের উপর। আমরা নাকচ করে দিয়েছি ওনাদের জবাব দেখার সময় না আসায়। ওনারা যদি জবাবটা আবার পুনরায় আবেদন করেন তাহলে আমরা তখন আবার বিষয়টা দেখব। সুপার শপ সহ অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলোতে পরিবেশ অধিদপ্তর আছে রাজশাহীতে, পরিবেশ অধিদপ্তরের ডিডি মহোদয়, ইন্সপেক্টর এবং এডি সহ আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম ওয়ার্কের মাধ্যমে এটা সুপার শপগুলো মনিটরিং শুরু হবে। প্রতিষ্ঠানটি প্রতিদিন 2 লাখ পলিমার ব্যাগ উৎপাদন করতে সক্ষম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।